ঘুমিয়ে ঘুমিয়ে স্বপ্ন দেখলে নাকি সেই স্বপ্ন পূরণ হয় না, স্বপ্ন নাকি জেগে জেগে দেখতে হয়। আমি আমার বেশিরভাগ স্বপ্নগুলো কিন্তু জেগে জেগেই দেখি, আর সেই স্বপ্নগুলো কিন্তু সত্যি সত্যি বাস্তবায়নে পরিণত হয়েছে। আসসালামু আলাইকুম। সকালবেলা ঘুম থেকে উঠে এই যে পাখির কিচিরমিচির ডাকগুলো শুনতে পাচ্ছি, এত ভালো লাগছিল। আসলে আমার থাই গ্লাসটা লাগানো, তো পাখিটা এত জোরে জোরে কিচিরমিচির করছিল। তো এখানে কিন্তু দুইটা পাখি আছে। তো এসেছে, তারা কি করে আমার পুর্তলিকার ডালগুলো থেকে, পুর্তলিকা যখন আর কি ফুলগুলো ফুটে, ওই ফুলগুলো না ওরা খেয়ে ফেলে, তার সাথে পাতাগুলো খেয়ে ফেলে। আমি প্রতিদিন শুধু খুঁজি যে আসলে এই পাতাগুলো, এই ডালগুলো থেকে কে কি খেয়ে যায়, আমি খুঁজে পাই না। আজকে দেখতে পেলাম যে এইখান থেকে এই ডাল ফুল এগুলো না এই পাখিগুলো খেয়ে ফেলে। মনে হয় যে খাবারগুলো ওদের অনেক মজার একটা খাবার, এই কারণে হয়তো ওরা এখানে বুঝে শুনে বাসা বেঁধেছে। ভিডিওর শুরুতে যে কথাটা বললাম না, যে স্বপ্ন দেখা, আসলে অনেকেই বলে কি যে ঘুমিয়ে ঘুমিয়ে স্বপ্ন দেখতে হয় না, স্বপ্ন দেখলে নাকি জেগে জেগে দেখতে হয়। তো ঘুমিয়ে স্বপ্ন দেখলে সেই স্বপ্ন কি পূরণ হয়? আসলে আমি জানি না এই কথাটা। তো আমি কিন্তু যখন যে স্বপ্ন দেখি, আমি একদম একদম কি বলবো, জেগে জেগেই স্বপ্নগুলো দেখি। আর স্বপ্নগুলো না আমি কল্পনাতে বেশিরভাগ দেখে থাকি। আমি যখন যেটা মনে মনে ভাবি যে এটা হবে বা এটা আগামীতে আমার হয়ে যাবে বা হতে পারে, সেই স্বপ্নটা আমি একেবারে জেগে জেগে দেখি আর কল্পনায় অনুভব করি। তবে সেই স্বপ্নটা ২ দিন আগে বা ২ দিন পরে আমার কিন্তু ঠিকই সেই স্বপ্নটা পূরণ হয়। আর সেটার জন্য তো অবশ্যই আল্লাহ তাআলার বড় একটা রহমত আমার উপরে আছেন, আলহামদুলিল্লাহ। তো এই কথাটা কেন বললাম, আমার অনেক আগে আমি যে বাসাটাতে ছিলাম, তো ওই বাসাটার মধ্যে আর কি আমি তো একেবারে টপ ফ্লোরে ছিলাম আর কি, ছাদে আমার রুমটা ছিল। তো ওই বাসাটার মধ্যে না কোনো বারান্দা ছিল না, 2টা বেডরুম ছিল। প্রথমত ছোট্ট একটা বাসা, আর বাচ্চারাও যেহেতু একেবারে ছোট ছোট ছিল, তো ওই 2টা রুমে আমাদের কোনো রকম হয়ে যেত। আর তার সাথে যেহেতু আমার দেবর ছিল, তো ছোট্ট একটা রুমে দেবর থাকতো, তার সাথে আবার আমরা থাকতাম। এরপরে আস্তে আস্তে মেয়েরা বড় হলো, দেবর বিয়ে করলো, ও চলে গেল। এরপর আস্তে আস্তে শখ জাগলো যে আমি ওই পাশের ফ্ল্যাটের বড় রুমটা নেব। ওই রুমটাতে একটু ডাইনিং এরিয়া আছে। তো ওই ভিডিওগুলো কিন্তু এখনও আমার সেই পুরাতন ভিডিওর মধ্যে আছে। তো আসলে ওইভাবে হয়তো ওই বাসার ভিডিওগুলো আমি ওইভাবে ক্যাপচার করতে পারি নাই। ছাদের মধ্যে অনেক গাছগাছালি করেছিলাম। তো এরপর ১-২ বছর সাধনা করতে করতে এরপর কিন্তু আল্লাহর রহমতে আমি ওই বাসাটাতেও, ওই রুমের মধ্যেও আমি প্রায় ২ বছর থেকে আসি। ২ বছর থাকার পর তখন আমার আবার ইচ্ছে হলো আর কি, ২-৩ বছর ওই রুমটাতে ছিলাম, তবে ওই বাসায় ছিলাম প্রায় ১১ বছর প্লাস ছিলাম আর কি, ধরতে গেলে এক যুগ কাটিয়ে দিয়েছি। তো এরপর আমার ইচ্ছে হলো যে না, আমি এই বাসাটার মধ্যে আর থাকবো না। ওই বাসাটার মধ্যে কোনো বেসিন এরিয়া ছিল না বা বারান্দা ছিল না, শুধু 2টা বেডরুম ছিল বড় বড়, ছোট্ট একটা কিচেন, একটা ডাইনিং রুম আর একটা ওয়াশরুম ছিল। তো ওই সময়তে না আসলে অনেক দিন থাকতে থাকতে এটা সেটা যদি নষ্ট হয়ে যায়, বাসাটা অনেক দিন পুরনো হয়ে গিয়েছে, এটা সেটা নষ্ট হলো না, ম্যানেজার ঠিক করে দিত না, সব কিছু কিনে এনে আমারটা আমাকেই ঠিক করতে হতো। তো সব কিছু মিলিয়ে মেয়েরা যখন বড় হলো, বিশেষ করে জবা, এরপর আমি এক এক করে আমার এই 2-1টা গাছের শখ জাগলো। এই 1টা-2টা গাছ করতে করতে আমি ছাদের মধ্যে অনেক গাছ করে ফেলি। এক পর্যায়ে গিয়ে না সেই গাছগুলো দেখলাম যে বাসার নিচে যারা থাকতো, তারা এসে না আমার ওই গাছগুলো চুরি করে নিয়ে যেত। তো আজকে এই টব নাই, কালকে ওই টব নাই। তো এরকম করতে করতে অবশেষে আমার মনটাই নষ্ট হয়ে গেল যে না, আমি এই বাসাটার মধ্যে আর থাকবো না, আমি বাসা চেঞ্জ করব। তো এদিক থেকে আমি কথা বলি, সকালবেলা কিন্তু নাস্তা বানাচ্ছি। গতকাল রাতের বেলা আমি ওই যে ডাল সিদ্ধ করে রেখেছিলাম, সেই ডালটা রান্না করে নিচ্ছি। আর ডালটা কিভাবে রান্না করছি সেটা তো দেখতেই পেলেন, আজকে আর ডিটেলসে বললাম না। থালা বাসন যেগুলো ধুয়ে রেখেছিলাম সেগুলো আর কি গুছিয়ে নিচ্ছি, আর জবাকে আর কি নাস্তা খেতে দিব। তো ওকে আমি প্রথমত বলেছিলাম যে ডাল দিয়ে নাস্তাটা করে নাও।
তো ও আর কি পরবর্তীতে আমি ডালটা খুব তাড়াহুড়া করে রান্না করছিলাম। এরপর তো ও ডাল দিয়ে ঠিকই নাস্তা করেছে। তবে আমি বলেছিলাম যে টিফিনে আর কি ডালটা দিয়ে দিব আর রুটি দিয়ে দিব। পরবর্তীতে বলল যে, "না, ফ্রিজে যেহেতু আম্মু খিচুড়ি আছে তো ওই খিচুড়িটাই গরম করে দাও। আমি খিচুড়ি নিয়ে যাব।" পরবর্তীতে ওকে আর কি খিচুড়িটাই আমি গরম করে দিয়েছি। তো এই তো এরপরে কিন্তু এই যে ১টা ২টা করে গাছগুলো যখন চুরি হয়ে যাচ্ছিল, এরপর দেখা যায় বাসার এটা সেটা নষ্ট হলো, ম্যানেজার আর ঠিক করে দিত না। মনটাই নষ্ট হয়ে গিয়েছিল। এরপরেই হঠাৎ করে আর কি আমার বাসা পাল্টানোর চিন্তা মাথায় আসে। তো জবা একেবারেই পাগল হয়ে গিয়েছিল যে মা এই বাসাতে আর থাকবোই না। আশেপাশে এত নতুন, নতুন বিল্ডিং হচ্ছিল তখন আর কি জবা বারবার বলতেছিল, "চলো এই বাসাটা দেখি, ওই বাসাটা দেখি।" এক পর্যায়ে গিয়ে মা মেয়ে বাসা খুঁজতে, খুঁজতে অনেকগুলো বাসা আমরা দেখলাম। তবে যত দিনে আমরা দেখেছি যে বাসার কাজ শুরু হয়েছে, কিন্তু যখন আমরা গিয়েছি তখন গিয়ে শুনি সবগুলো বিল্ডিংয়ের মধ্যে কোনো ফ্ল্যাট আর কি খালি নাই, সব ভাড়া হয়ে গিয়েছে। পরবর্তীতে এই যে বর্তমানে আমি যে বাসাটা আছি, এটা কিন্তু আমি যখন এই এলাকাতে আসি, এটা কিন্তু নিচে একটা পুরো একটা বড় একটা বাজার ছিল। পরবর্তীতে এটা ভেঙে আর কি তো বিল্ডিং করে। তো নিচে এখন আর তেমন কোনো বাজার নাই। ২-১টা মাছের দোকান আছে আর সব বড়, বড় যেমন স্বপ্ন সুপার শপ আর বড়, বড় মুদি দোকান হয়ে গিয়েছে। তো যাই হোক এরপর এই তো আমি এই বাসাটা নিলাম। তো তো এই যে দেখেন এখানে কিন্তু আমি আবার জবার জন্য আর কি রুটি দিয়ে ডাল নেবে এটা বলছিল, এই কারণে বক্সে আমি ডালটা তুলে নিয়েছি। পরবর্তীতে সে আবার মত চেঞ্জ করে ফেলে। পরে আর কি ওই যে খিচুড়ি গরম করে তাকে আবার দিয়ে দেই। তো এরপরে কিন্তু আমি এই বাসাটা যখন হয় তো একটা ফ্ল্যাটই ফাঁকা ছিল। তো বাসাটা দেখার পর আসলে জবার এত পছন্দ হয়েছিল। আমি ফার্স্টে কিন্তু এই ফ্ল্যাটে ছিলাম না, এটার পাশেরটাতে ছিলাম। তো ওই ফ্ল্যাটটা দেখার পর জবার অনেক পছন্দ হয়ে যায়। এরপরে কিন্তু যাই হোক মেয়ে যখন খুব বায়না করে এরপর কিন্তু ওর বাবা এই বাসাটা নেয়। তবে আমি কিন্তু স্বপ্ন ঠিকই দেখেছি যে আমি একদিন বারান্দা সহ বাসা নিব বা বাসাটা আমার কেমন, কেমন হবে আমি সব মনে, মনে কল্পনা করেছিলাম। তবে সেই কল্পনাটা কিন্তু আজ এই যে বাস্তবেই আমি সেটা পরিণত হয়েছে বা আমি সেখানেই কিন্তু থাকছি। ঠিক ঐরকম একটা বাসা পেয়েছি। আসলে মানুষ এমন আসলে চাহিদার কোনো শেষ নাই। যার যত আছে তার তত লাগে বলে না? এখন যেমন দিন যেতে অনেকটা চলে গিয়েছে। এখন আরও মনে হচ্ছে যে না এই বাসাটা ভালো লাগে না। আরেকটু বড় একটা বাসায় যাবো। তবে না এত তাড়াতাড়ি বাসা চেঞ্জ করার কোনো ইচ্ছা নাই। আমাদের ৪ জন মেম্বারের জন্য এই বাসাটা মোটামুটি ভালোই চলে যাচ্ছে। তবে সময় পরিস্থিতি যদি বাধ্য করে বাসা ছাড়ার জন্য তখন না হয় দেখা যাবে। তো এই যে এতগুলো কথা বললাম কেন? আমি কিন্তু এই যে স্বপ্ন দেখেছি সব জেগে দেখেছি। তবে মাঝে, মাঝে নামাজে বসলে জায়নামাজে বসে আমি আমার আল্লাহর কাছে চাইছি। আমার আল্লাহ কিন্তু জানে যে আমার চাওয়া পাওয়া কি? আমি কি চাইতে পারি? আমার মনের আশা, ভরসা বা আমার বাসনা, আমার ইচ্ছা, আমার সবকিছু কিন্তু তিনি জানেন। আর অন্যথায় কিন্তু কেউ জানে না। আমার হাসব্যান্ডও বলতে পারবে না যে আমার মনের চাওয়া পাওয়াগুলো কি। কারণ সব কথা আমি তার কাছেও প্রকাশ করি না। ২-১ টা যদি প্রকাশ করি সেটাও তার সময় অনুযায়ী সবসময় সবকিছু তার কাছে আমি চাহিদা করি না। সেটা সময় সুযোগ বুঝে আমি তার কাছে চাহিদাগুলো রাখি। যাই হোক অনেক কথা বলে ফেললাম স্বপ্ন নিয়ে, স্বপ্ন দেখা নিয়ে। তো আমার আপু ভাইয়াদেরকে রিকোয়েস্ট করব যারা ভিডিওটি ক্লিক করেছেন এখনো পর্যন্ত লাইক দেননি, প্লিজ একটি লাইক দিয়ে ভিডিওটি কন্টিনিউ করবেন। তো আজকে আমি কি করব আসলে না কাজ করতে অনেকদিন যাবত যেহেতু বাসায় আসছি ভালো লাগতেছে না। তো চিন্তা করলাম যে আজকে একটু বাইরে যাব। আর কি একাই সকালে নাস্তা যখন বানাচ্ছিলাম তখনই চিন্তা করতেছিলাম। তো এর মধ্যে তো জবা চলে গিয়েছে। তো আমি জবাকে বিদায় করে দিয়ে এখন যে সংসারের কাজগুলো আছে সেগুলো আমি এখন করে ফেলবো। গতকালকে পাপোশগুলো ধুয়ে দিয়েছিলাম, তারপর কাপড়-চোপড় ধোয়া হয়েছিল। ওগুলো যেহেতু ভালো করে শুকায় নাই তো সকালের রোদটা যেহেতু একটু কড়াকড়ি ওঠে, এই কারণে সকালের রোদে আমি আবার একটু ভালো করে সবকিছু আর কি শুকিয়ে নিলাম। এখন আগে এগুলো গুছিয়ে নিব। এরপর আর কি আমি নাস্তা করব।
আচ্ছা, কাজ করি আর একজন আপুর কমেন্টের রিপ্লাই দেই। হিন্দু, মুসলিম, বৌদ্ধ, খ্রিস্টান এদের কিন্তু কোনো ভেদাভেদ নাই। হয়তোবা একেকজন একেক নামে তার স্রষ্টাকে ডেকে থাকে। আমি গতকালকের একটি আ আ কমেন্টের আমি একজন আপুর রিপ্লাই দিয়েছিলাম। আপুর নামটা ছিল স্বর্ণা বড়ুয়া। তো আপু সেখানে কি কমেন্ট করেছিল আমি কিন্তু সেই কমেন্টটা আবার এখানে একটু দিয়ে দিচ্ছি। আর কমেন্টের রিপ্লাইটা শেষ পর্যায়ে গিয়ে আপু ভগবান কথাটা উল্লেখ করেছিল। তো সেই কথাটার রিপ্লাইতেই আমি কিন্তু ভগবান বলেছিলাম। তা আমি মুসলিম হয়ে কেন ভগবান বললাম? আসলে এই কথাটা একজন আপু আমাকে আরকি লিখেছে মরিয়াম মনি আইডি থেকে, "তুমি মুসলিম হয়ে যে বললে ভগবান ভালো রাখুক, কেন বললে বুঝলাম না।" তো আসলে আমি কিন্তু ওই স্বর্ণা বড়ুয়ার আপুর কমেন্টটাই আমি পড়ছিলাম। আপু ঠিক যেভাবে লিখেছিল ঠিক সেভাবেই আমি পড়েছিলাম। তো আপু ভগবান বলেছে তার স্রষ্টাকে, আর আমরা মুসলিম হয়ে আমাদের স্রষ্টাকে বলি আল্লাহ, আর হিন্দু বলে ভগবান। তো আসলে একেক ধর্মে একেকভাবে তার সৃষ্টিকর্তাকে স্মরণ করে। তার মানে এই না যে আমি ভগবান বললাম দেখেই যে আমি অমুসলিম হয়ে গেলাম। এটা কিন্তু কোনো কথা না। আপু যদি আমার পুরো ভিডিওটা দেখতেন বা আমার কথাগুলো যদি একটু মনোযোগ দিয়ে শুনতেন, তাহলে হয়তোবা আপনি আমাকে এই প্রশ্নটা করতেন না যে আমি কেন ভগবান বললাম মুসলিম হয়ে। তো আমি কিন্তু ওই আপুটার আরকি কমেন্টটা পড়েছি বিধায় কিন্তু সেখানে ভগবান কথাটাই উল্লেখ করেছি। তো যাই হোক, আসলে মানুষ হচ্ছে সৃষ্টির সেরা জীব। কখনো কাউকে ছোট করে দেখতে হয় না, সে যে ধর্মেরই হোক না কেন। তো আপুকে কমেন্টটা যে করেছেন, আপু আপনাকে অসংখ্য ধন্যবাদ জানাচ্ছি। আর এদিকে দেখেন কতগুলো কাপড়-চোপড় আমি এখন ভাঁজ করে নিচ্ছি। আফিয়া খান আইডি থেকে আপু কমেন্ট করেছে, "আমি চুপ করে আপনার ভিডিও দেখি প্রতিদিন, কিন্তু কমেন্ট করি না। আজকে প্রথম কমেন্ট করলাম, কারণ আপনি মন থেকে দোয়া করলেন তো তাই। আপনার ভিডিও আমার অনেক ভালো লাগে, প্রতিদিন দেখি। আর অনেক সুন্দর করে আপনি কাজ করেন আর সুন্দর করে রান্না করেন, দেখতে ভালো লাগে। আপনার জন্য অনেক অনেক দোয়া রইল, মন থেকে ভালো থাকবেন।" তো আফিয়া আপু আপনাকে অসংখ্য ধন্যবাদ জানাচ্ছি এত সুন্দর করে একটি কমেন্ট করার জন্য আর আমার জন্য দোয়া রাখার জন্য। তো আসলে কি, গুছিয়ে কাজ করতে আমি বেশ ভালোবাসি। আসলে গুছানো একটা সংসার, এটা যেমন আমার একটা স্বপ্ন। আর সেই স্বপ্নটাকে সবসময় প্রতিদিন আমি ওইভাবে বাস্তবায়ন করার জন্যই কিন্তু আমি আমার ঘরটাকে একদম পরিষ্কার পরিচ্ছন্ন রাখি। তো আফিয়া আপুকে অসংখ্য ধন্যবাদ জানাচ্ছি। আর এদিক থেকে দেখেন যে গাছগুলো আমি রেখেছিলাম, এই গাছগুলো তো শীত আসার পরে একদম মরে যায় অবস্থা। তো এগুলোকে কি করি, এত পানি-ঠানি দিয়ে যত্ন করে রাখি। এরপর এখন আবার একটু বারান্দার মধ্যে রেখে দিলাম যে বাইরের এই সকালের মিষ্টি রোদটা পাক। তো এরা ২-১ টা দিন বাইরে থাক। বাইরে থাকলে একটু বাইরের আলো বাতাস পেলে আরকি ভালো থাকবে। আচ্ছা, এখানে একটা হাতের ছবি দেখতে পেলেন? তো পাশের ফ্ল্যাটের ভাবি এসে আমার সাথে গল্প জুড়ে দিয়েছে। আমি কিন্তু নাস্তা করে নিয়েছি এর মধ্যে। এখন চা-টা খাচ্ছি। তো সে আরকি গল্প করতে, করতে আমাকে বলতেছিল যে, চলেন বাইরে কোথাও ঘুরে আসি।" আর আমারও মনটা অনেক খারাপ লাগছিল, আসলে ভালো লাগছিল না। অনেকদিন যাবৎ বাসার বাইরে যাই না বা বেরও হই না। তো আমিও তাকে বললাম যে, "চলেন একটু বাইরে যাই, ঘোরাঘুরি করে আসি।" এখন কিন্তু আমি চলে আসছি নবীনগর স্মৃতিসৌধের অপোজিটে আরকি কুটির শিল্পে। তো এখানে কিন্তু আর্টিফিশিয়াল ফুল আর মাটির জিনিস। তো শুধু মাটির জিনিস না, আসলে সব কিছুই কম বেশি এখানে ঘর সাজানোর জন্য যথেষ্ট। আসলে এত সুন্দর একটা জায়গা। তো এই জায়গাতে আসার পর এই যে দোলনাগুলো, এগুলো না আমি এবার নতুন দেখতে পেলাম। এবার নতুন, নতুন অনেক কালেকশন তারা উঠিয়েছে। আসলে অনেকদিন পর আমি কিন্তু এই যে কুটির শিল্পে এসেছি। আসার পর আমার এত ভালো লাগছিল আর নতুন, নতুন জিনিস দেখে তো মনে চাচ্ছিল যে সব কিনে নিয়ে যাই। কিন্তু এখন চাইলেও আমি সবকিছু কিনে নিতে পারব না। কারণ আমি ফার্নিচারের দোকানে কিছু একটা আরকি অর্ডার দিয়েছি। তো হুটহাট করে চাইলেই তো আর কেনা যায় না। হিসেব নিকেশ করে তারপরে কেনাকাটা করতে হয়।
এই ছুরিগুলো কিন্তু আমার অনেক পছন্দ হয়েছে। তো ছুরিগুলো আর কি দামটাও জিজ্ঞাসা করতেছিলাম। আর এখানে এসে দেখি যে কারেন্ট নাই। এই কারণে কিন্তু দেখা যায় দোকানে বাতি জ্বালানো হয় নাই। এই কারণে ভিডিওটা একটু অন্ধকার আসতে পারে। মিররগুলো আমার দেখে বেশ ভালো লাগছিল। ইচ্ছে করছিল ২-৪ টা মিরর এখান থেকে কিনে নিয়ে যাই। একেকটার চেয়ে একেকটা সুন্দর। আসলে কোনটা রেখে কোনটা নিবো। তবে নিবো। আশা আছে যে আমি একটা মিরর দিয়ে খুব সুন্দর করে আমার ঘরের যেকোনো একটা জায়গা আরকি আমি সাজাবো। এখন শুধু দেখে গেলাম। আর মনে, মনে আইডিয়া করতে থাকবো যে কোথায় রাখা যায়, কিভাবে সাজানো যায়। এগুলো ছিল মাটির জিনিসপত্র। এখানে কিন্তু বিভিন্ন রকমের ফুলদানি ছিল। আর মাটির জিনিস দিয়ে ঘর সাজালেও কিন্তু দেখতে খারাপ লাগে না, ভালোই লাগে। তো এত সুন্দর, সুন্দর জিনিস কিন্তু দেখলাম যে মাটির জিনিসের দাম অনেক বেড়ে গিয়েছে। অনেক আগে আমি মাটির জিনিস অনেক কিছুই কিনেছিলাম আরকি ঘর সাজানোর জন্য। তখন এত দাম ছিল না। এখন যতই দিন যাচ্ছে ততই যেন মাটির জিনিসগুলোর দাম বেড়ে যাচ্ছে হু, হু করে। বিশেষ করে এই প্লেট, বাটি, তারপরে হাঁড়ি, জগ, কাপ, মগ এগুলো না আমার এত ভালো লাগে। তো আমার আরকি অনেক দিনের ইচ্ছে যে আমি একটা ডিনার সেটের মতো আরকি মাটির জিনিসগুলো কিনে সাজাবো। যেটা বৈশাখ আসলে ওই মাটির জিনিস দিয়ে বসে আরকি পান্তা খেতে পারবো। তো আসলে এত দাম এগুলো কিনতে গেলে একটা ডিনার সেট যদি ফুল কিনতে যাই তাহলে আমার মনে হয় একদম ৩ থেকে ৪,০০০ টাকা লাগবে। তো যাই হোক আজকে ঘুরে দেখলাম আর হালকা পাতলা কিছু কেনাকাটা করেছি। তবে সেটা আজকের ভিডিওতে শেয়ার করব না। পরবর্তী ভিডিওতে অবশ্যই আপনাদের সাথে শেয়ার করব। অনেকগুলো দোকান খুলেছে আবার অনেকগুলো দোকান খুলে নাই। যেহেতু আমরা একটু বেশি সকালে চলে গিয়েছিলাম। বেশি সকাল বলতে কি এখন বাজে সকাল ১০টা। তো এরপরও দেখলাম দোকানগুলো ধীরে খুলছে। এখানে না আমার একটা চায়ের কেতলি পছন্দ হয়েছে। এত কিউট ছিল কেতলিটা, দামটাও খুব হাতের নাগালে ছিল। তো আসলে এই মুহূর্তে এই কেতলিটা কিনতে গেলে আবার প্রয়োজনীয় অন্য কোনো কিছু আমি কিনতে পারবো না। এ কারণে আরকি কেতলিটা তারপরেও আমি একটু বললাম যে দোকানদারকে আমাকে একটু দেখান। এই কেটলিটা আপনাদের কাছে কেমন লেগেছে বলবেন তো? তা আমার সাথে যে কি গিয়েছে ওই ভাবিটা আবার বলল, এটার মধ্যে মাত্র ২ কাপ চা আরকি ধরবে। তো আমি আবার চিন্তা করলাম যে আমরা মা-মেয়ে ৩ জন বেশিরভাগ একসাথে নাস্তা করি। যদি ৩ কাপ চা না ধরে তাহলে কেমন হলো? এটার মধ্যে আবার ৩ কাপ চা ধরতো। তো উনি আরকি বারবার বলতেছিল, "আপা এটা নেন।" এই কেটলিটার দাম উনি বলতেছিল ৳২৮০। আমার কাছে মনে হচ্ছিল দামটা একটু বেশি। আর পাশে যে ভাবি ছিল উনি বলতেছিল যে, "মাটির জিনিসে যদি আপনি গরম যতই গরম চা নেন না কেন, এটা যেহেতু মাটির জিনিস খুব তাড়াতাড়ি কিন্তু চাটা ঠান্ডা হয়ে যাবে। তার চাইতে একটা কাচের কেতলি আপনি কিনে নিয়েন।" তো তার কথা শুনেও আমি একটু কনফিউশন এ পড়ে গিয়েছি। আসলে নিবো কি নিবো না, একটু দ্বিধাদ্বন্দ্বের মধ্যে ছিলাম। তারপর কিন্তু আর নেই নাই। এরপর চলে আসছি আর্টিফিশিয়াল এর ফুলের দোকানে। তো এখানেও এসে আমার তো মাথাই নষ্ট। আমার খুব কিনতে ইচ্ছে করছিল। তবে কেনাকাটা যা করেছি ওই যে বললাম না পরবর্তী ভিডিওতে আপনাদের সাথে শেয়ার করব। আর ভিডিওটা অনেক বড় হয়ে গিয়েছে। জানি না কে এ পর্যন্ত আমার সাথে আছেন। আজকের মতো আমি এখান থেকেই বিদায় নিব। কথায় কোনো ভুল ত্রুটি হলে সবাই ক্ষমা সুন্দর দৃষ্টিতে রাখবেন। তো আসলে টুকটাক কিছু কেনাকাটা করেছি। যত দেখছি ততই কিনতে মন চাচ্ছে। এটা মেয়েদের হয়তো বড় একটা বদঅভ্যাস বলতে পারেন। আজকে বিদায় নিলাম। আল্লাহ হাফিজ। আসসালামু আলাইকুম।